মোটারা আবার খেলতে পারে নাকি? আজ্ঞে হ্যাঁ, বিলক্ষণ পারে। আর সেটাই প্রমাণ করে দিয়েছেন সারা বিশ্বের অসংখ্য তাবড় তাবড় খেলোয়াড়, যারা ওয়েটে হেভি, সঙ্গে সঙ্গে দক্ষতাতেও হেভি ওয়েট। মোটা বনাম ফিটনেস বিতর্ক আজকের নয়। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদের করা একটি টুইট ঘিরে এই বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে মোটা বলেছিলেন শামা মোহাম্মদ। সঙ্গে আরও বলেছিলেন তার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। এই বক্তব্য আবার সমর্থনও করেছিলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা সাংসদ অধ্যাপক সৌগত রায়। কিন্তু এর পরপরই নিন্দকদের মুখে ঝামা ঘষে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে আনলেন রোহিতরা। আরেকটা গল্প আপনাদের বলি। হাঙ্গেরির ফুটবলার পুস্কাসের ছিল বড় একটা ভুঁড়ি। কোচ হিসেবে কোনো তরুণ ফুটবলারই যখন পুস্কাসকে মানছেন না, তখন বলা হলো এই বার পোস্টে টানা 10 বার কিক করে বল লাগাতে পারবে কে? কেউই সায় দিল না। এবার বিশাল ভুঁড়ির সেই কোচ পরপর 9টি মিসাইল শটই বার পোস্টে হিট করলেন। আর 10ম শটটা নিলেন একটু অন্যভাবে। বলটা চিপ করে ওপরে তুলে বুকে রিসিভ করে আবার হাঁটুতে নিলেন। এরপর বাঁ পায়ের বলিতে হিট করলেন আর বলটা গিয়ে আবারও লাগলো বারে। ওই তরুণ ছেলেরা সেদিন হাঁ করেছিল, মোটা হওয়া কি আদেও ম্যাটার করে দক্ষতার কাছে? মোটা বনাম ফিটনেস প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিখ্যাত ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ এবং গৌতম ভট্টাচার্যের সঙ্গে। মোটা বনাম ফিটনেস, এই প্রশ্নটা কোথা থেকে আসলো? রোহিত শর্মাকে এই কিছুদিন আগে দুজন পলিটিক্যাল লিডার তার চেহারা নিয়ে কটাক্ষ করেছেন। সেই জায়গা থেকে মোটা বনাম ফিটনেস এই প্রসঙ্গটা আবারও চলে আসলো। তো আপনি স্পোর্টস জার্নালিজমের সঙ্গে এত বছর ধরে যুক্ত এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতায় আপনি এটাকে কিভাবে দেখেন? আপনার নিজস্ব অভিজ্ঞতা কি এটা নিয়ে? ওকে শিজিরি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অন দিস। হ্যাঁ, প্রশ্নটা খুব রেলিভেন্ট। ব্যাপারটা হচ্ছে যে মোটা, দেখো, বডি মাস ইন্ডেক্স এবং সে কি স্পোর্ট এ পারফর্ম করছে, দুটোর মধ্যে ডেফিনেটলি একটা রিলেশনশিপ আছে। কিন্তু ক্রিকেট ফিটনেস, যেটা তুমি দেখে থাকবে সুনীল গাভাস্কর যে কথাটা বলেছেন যখন রোহিত শর্মা নিয়ে এই প্রসঙ্গটা উঠেছিল, সেটা মাথায় রাখতে হবে। কারণ তুমি ক্রিকেট ফিটনেস এর মধ্যে তুমি ক্রিকেট হিস্ট্রিও যদি দেখো, একাধিক বড় পারফর্মার বা বড় ক্যাপ্টেনকে তুমি পাবে যাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে তারা স্থূলকায়, কিন্তু তাদের এরকম দেখা যায়নি যে মোটার জন্যে বা ওয়েট বেশি বলে তাদের সিঙ্গলস দিতে অসুবিধা হয়েছে বা ইনিংস শেষ না করতে পেরে রিটায়ার্ড হার্ট হয়েছে। যেরকম আমার অর্জুনা রানাতুঙ্গার কথা মনে পড়ছে। একদম, হ্যাঁ, যেরকম 80s যখন ডেভিড বুন খেলতেন, ডেভিড বুন আর জিওফ মাস অস্ট্রেলিয়ার একটা মারাত্মক ওপেনিং প্লেয়ার ছিল, মানে আমাদের ইন্ডিয়ার একটা মানে বিভীষিকা ছিল সেই সময়। তো সেম জিনিসটা এখন রোহিত শর্মার সম্বন্ধে বলা হচ্ছে। রোহিত প্রাইমারিলি, এখন দেখো এক একটা লোকের এক এক রকম চরিত্র। মানে আমরা যদি বিরাট কোহলিকে ফিটনেস ফ্রিক বলি, রোহিতকে আমরা কখনোই সেরকম বলতে পারি না। কিন্তু আমরা কখনো দেখিনি যে রোহিতের সেটার জন্যে ফিল্ডিং করতে অসুবিধা হচ্ছে বা ক্যাচ পড়েছে মানে শারীরিক কারণে, সেটা কিন্তু আমরা কখনো দেখিনি। তো ইট অল ডিপেন্ডস অন কে কি স্পোর্টটা খেলছে, সেখানে ফিটনেসের প্যারামিটারসটা কিরকম, সেইটার উপর এটা নির্ভর করছে। মানে খেলার ক্ষেত্রে পারদর্শিতাটাই আসল, সেখানে ফিটনেস যদি থাকে সেইটার প্যারামিটার কখনোই মোটা হওয়া, স্থূল চেহারা এটা হতে পারে না। হ্যাঁ, সেটা তো বেসিক ব্যাপার, কিন্তু তার সঙ্গে কি স্পোর্ট সে খেলছে, মানে কোন ভদ্রলোক বা ভদ্রমহিলা কোন স্পোর্টটা খেলছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি যেমন দেখবে যে আমি যদি আমাদের ইন্ডিয়ার কনটেক্সটে দেখি, তুমি দেখবে টেবিল টেনিসে একটি মেয়ে খুব ভালো করছে অফ লেট, আমাদের এশিয়ান গেমসে মেডেল জিতে এলো। চায়নাকে ও ডাবলসে হারিয়েছিল আরেকজনের সঙ্গে, সুতীর্থা মুখার্জি। সুতীর্থাকে দেখে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে যে ও কি ফিট,
টেবিল টেনিসের মতো একটা এত ফাস্ট খেলা, মানে যেখানে আমরা যদি চীনেদের দেখি, ওদের বায়োলজিক্যাল দেখি, তাহলে মনে হবে যে ও কি করে ম্যানেজ করছে এটা, বাট শি ইজ ডুইং ভেরি ওয়েল। কিন্তু কে কি স্পোর্টটা খেলছে, এবং সেখানে মানে তুমি হয়তো, আমি যদি ফুটবলার বলি, তাহলে ফুটবলের ক্ষেত্রে হয়তো যে অ্যামাউন্ট অফ রানিং অ্যারাউন্ড দ্য পিচ থাকে, সেখানে ডেফিনেটলি বডি ওয়েটটা একটা সমস্যা হতে পারে। কিন্তু অন্য কিছু খেলা আমরা তো দেখেছি, যেমন ফুটবলে হাঙ্গেরিতে ছিলেন পুস্কাস। হ্যাঁ হ্যাঁ, মানে তিনি স্থূল চেহারার জন্য তাকে কটাক্ষ করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি এমনই সুন্দর মানে শৈল্পিক ভাবে গোল দিয়েছিলেন, যে মানে সবাই হতবাক। হ্যাঁ, দেখো, ইটস এ গুড কোয়েশ্চেন। কিন্তু তুমি যদি মানে এই 60s বা 70s এর ফুটবল ভিডিও যে কোনো দেখো, মানে আমরা যেমন পেলের কথা বলি, পেলেকেই তো আমরা আলটিমেট ধরি, কিন্তু তুমি যদি 70-র ওয়ার্ল্ড কাপও দেখো, যে ব্রাজিল টিমটাকে, যে মানে পেলে 3টে বিশ্বকাপ জিতেছেন, তো 70s এর যে মানে আমাদের ব্রাজিল টিম, সেটাকে আমরা গ্রেটেস্ট বলি। এবারে সেই সময়ে ফুটবল খেলার যে পেস, আর এখন ধরো মানে এই 2022-এর বা 2018-র ফুটবল খেলার যে পেস, দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। তো এখন মানে এগুলো কি হবে যে, হ্যাঁ, পুস্কাস, ম্যাজিক্যাল ম্যাগিয়াস ওনাদের বলা হতো, সে হাঙ্গেরিয়ান টিমটা সাংঘাতিক ছিল, কিন্তু কতটা উনি হ্যান্ডেল করতে পারতেন, বা কতটা তখনকার দিনের ডিফেন্ডাররা সেই স্পেসটা দিত ওনাকে টার্ন করার, গোল করার, সেটা কিন্তু একটা বিচার্য বিষয়। আচ্ছা, এইবার একটা অন্য প্রশ্ন করি। এই যে মানে এদের নিয়ে এত আলোচনা, যে পলিটিশিয়ানরা খেলোয়াড়দের নিয়ে কথা বলছেন, তাদেরকে কোট আনকোট বডি শেমিং করছেন, এবং তাই নিয়ে দীর্ঘ আলোচনা, রীতিমতো প্যানেল বসছে, কিন্তু এটা নিয়ে খেলোয়াড়রা কতখানি চিন্তিত? তারা কি এটা নিয়ে মানে আদৌ চিন্তিত, নাকি তারা খেলার প্রতি অবিচল থাকেন? আপনার না না, আমার মনে হয় না খেলোয়াড়রা এটা নিয়ে চিন্তিত। বিশেষ করে ধরো মানে রোহিত শর্মার মতো একটা চরিত্র, যে যার 17-18 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়ে গেছে, এটা মানে দুজন পলিটিশিয়ানের কথা আমার মানে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই কমেন্টগুলো আমার চোখে পড়েছে, এবং আমার মনে হয় যে কমপ্লিটলি আউট অফ টিউন। মানে এনাদের কি, আমি কনটেক্সটটা জানি না, যে কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে ডেফিনেটলি এই নিয়ে হয়তো প্রশ্ন এনাদের করা হয়েছে। তারা হঠাৎ করে একজন বর্ষিয়ান ফর্মার এমপি, তিনি রোহিত শর্মার কথা কেন বলবেন? দেখো, মুশকিলটা কি হচ্ছে জানো তো, স্পোর্টসটা এমন একটা জিনিস যে এটা আমাদের খুব কাছের জিনিস। স্পোর্টস এবং ক্রিকেট, মানে যেখানে একটা টিম, মানে ইন্ডিয়ান টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, বা দুদিন বাদে আইপিএল শুরু হচ্ছে। তো স্পোর্টসের সম্বন্ধে একটা ব্যাপার আছে যে আমরা সবসময় আমরা মনে করি যে আমরা এন্টাইটেলড, যে আমরা কমেন্ট করতে পারি, কারণ তোমার কমেন্ট একটা মন্তব্য করে দিলেই হলো। তুমি সেই ধরো একই পলিটিশিয়ানকে তুমি ধরো আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সম্বন্ধে বা তার বিজনেসের নীতি সম্বন্ধে কি তুমি কমেন্ট করতে দেখবে? চট করে কিন্তু দেখবে না। কিন্তু স্পোর্টস নিয়ে তুমি দেখবে, এবং এখন যেটা হয়েছে যে ধরো ক্রিকেটে টিম ভালো করলো কি খারাপ করলো, কি ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ভালো করলো কি খারাপ করলো, তুমি দেখবে এখন একটা বড় কম্পোনেন্ট কাভারেজের হচ্ছে যে বলিউড কি বললো। হ্যাঁ, বা রাজনীতিবিদরা অনেক সময় যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তারাও এটা করেন। কেন, এটা একটা এন্টাইটেলমেন্ট আছে যে এটা স্পোর্টস, এটা সবাই বোঝে, সবাই মন্তব্য করে দিতে পারে। কিন্তু আমার মনে হয় এটা একটু ভেবেচিন্তে করলেই ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের অধিনায়কত্বে ভারত জেতার পর সৌগত রায় যা বললেন, আগে তিনি যেটা বলেছিলেন যে রোহিত শর্মার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত, তারপর তিনি যেটা বললেন, মানে যেন তিনি ভাঙলেন তবু মচকালেন না, এরকম একটা ভঙ্গিতে রোহিত শর্মার খেলার কিছু খুঁত ধরলেন। এই স্থূল চেহারাতেও রোহিত শর্মার এতগুলো রেকর্ড রয়েছে তার ঝুলিতে। এটা আপনি একজন স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কিভাবে দেখছেন গোটা ঘটনাটাকে? যে রাজনীতিবিদ যারা রাজনীতি করেন, তারা সবসময় প্রচারের মধ্যে থাকতে চান।
একটু খেয়াল করে দেখুন ওই সময় কিন্তু যেটা আমরা এখন চলছে আর কি, লোকসভার যে বাজেট সেশন সেটা ছিল না। অর্থাৎ এই যে বাজেট সেশন লাইভ হয় লোকসভা টিভি, রাজ্যসভা টিভি, মানে যখন যারা বক্তব্য রাখে সেগুলো নিয়ে প্রচার হয়, নিজেরা ছবি তুলে টুইট করেন, অনেক কিছু করে, অর্থাৎ তারা প্রচারের মধ্যে থাকেন। আমার মনে হয় ওই সময় সৌগত রায় খেলা পাগল লোক, এটা জানি, খেলা ভালোবাসে, কিন্তু সেই সময় এই মন্তব্যটা করছেন আমার মনে হয় শুধু প্রচারের কথা ভেবে। কারণ এমন কোথাও করেননি বা বলেননি, বা টুইটারে উনি সামা মোহাম্মদের মতো টুইট করেননি, কিন্তু উনি বক্তব্যটা একটা ন্যাশনাল এজেন্সিকে ডেকে তাদের কাছে, বা টু সাম এক্সটেন্ট বলা যায় তাদের কাছে মুখ খুলেছিলেন। আমার কাছে বোধগম্য নয় যে এই ধরনের ব্যক্তিরা যারা ফোর্সের সাথে যুক্ত নয়, আমি মেনে নিচ্ছি যে তিনি একজন বর্ষিয়ান সাংসদ, কিন্তু তিনি কি ক্রীড়া ফেডারেশনের সাথে কোথাও কোনোভাবে যুক্ত নয়, তাহলে তিনি কেন একজন এই লেভেলের ক্রিকেটারকে সম্পর্কে কথা বলছেন? আমি জানি না কেন বলা দরকার, আর তবে এটুকু বুঝতে পারলাম যে তার প্রচারের দরকার ছিল। এবং পরে যখন আবার দেখা গেল যে তিনি অস্ট্রেলিয়া ম্যাচের আগে যেটা বললেন, তারপরে আবার বলা যায় যে ডিগবাজি শব্দটাই বলা ভালো, রাজনীতিবিদরা বেশি ডিগবাজি খান, যত তাদের ফিটনেস থাকুক আর না থাকুক। তো সেটা করলেন কখন না, যে ভালো তো, মানে যদি উনি আরো সেঞ্চুরিটা পেয়ে ফাইনালটায় দলকে জেতাতেন আমি আরো বেশি খুশি হতাম। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি আপনার এতদিনের অভিজ্ঞতায় এমন কোনো ম্যাচ দেখার আপনার সৌভাগ্য হয়েছে, বা এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে আপনি স্বচক্ষে এটা দেখেছেন বা এক্সপিরিয়েন্স করেছেন কোনোভাবে, যে কোনো স্থূল চেহারার খেলোয়াড় খেলছেন এবং অদ্ভুত শৈল্পিক ভাবে গোটা ম্যাচটাকে একেবারে উতরে দিচ্ছেন? দেখুন, একটা কথা আপনারও থাকবে, বা এখন ইউটিউবে গেলেও দেখতে পাবেন, পাকিস্তান দলের ক্যাপ্টেন ছিলেন, এবং তার আগে পাকিস্তান দলে তিনি এমন ভাবে খেলতেন, তাকে বলা হতো যে ভারতের যেমন সচিন তেন্ডুলকার, তেমনি পাকিস্তানের ইনজামামুল হক। ইনজামামুল হককে টরন্টোয় একটা ইন্ডিয়া পাকিস্তানের 5 ম্যাচের সিরিজ ছিল, সেখানে পর্যন্ত যেখানে ফিল্ডিং করছিলেন সেখানে দাঁড়িয়ে তাকে শুনতে হয়েছিল আলু আলু বলে তাকে ডাকা হচ্ছিল। আচ্ছা, তো আলুকে আমরা কি চেহারায় দেখি? এটা ওই মানে কোনো চেহারাই নয়, একটা গোল আকৃতি। তো এটাও কিন্তু তখনকার দিনের যদি কথা ভাবি, তাহলে তাকে ডাইরেক্টলি এর থেকে বলা, গ্যালারি থেকে, যে সিরিয়াসলি যে বডি শেমিং, কারণ তার বডির চেহারা নিয়েই তো ওই তির্যক মন্তব্য। আবার এই ইনজামামুল হক ইমরানের কথায় এমন একজন পোটেনশিয়াল ব্যাটসম্যান পাকিস্তানের, যিনি একা হাতে ম্যাচ ঘোরাতে পারে, এবং অসংখ্য ম্যাচ ঘুরিয়েছে। কাজে এক্ষেত্রে বলতে পারি, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আমি চাক্ষুষ দেখেছি কিনা, ওই ঘটনাটার সময় ছিলাম না, কিন্তু টিভিতে দেখেছিলাম। এবং তারপরে কিন্তু বাউন্ডারি লাইন থেকে ইংল্যান্ড সরে এসে ম্যাচ রেফারির কাছে কমপ্লেন করা, পাকিস্তান দলের পক্ষ থেকে কমপ্লেন করা, এসব হয়েছিল। যারা যে অংশের দর্শকরা এটা বলছিলেন তাদেরকে মাঠের বাইরে বার করে দেওয়া, সবকিছু ঘটেছে। তো এটা নতুন নয়। এমনকি আমার বেশ মনে আছে গ্যাটিং, মাইক গ্যাটিং, তাকেও কিন্তু এইসব জিনিস শুনতে হয়েছে। একটু গোলগপ্পা টাইপের চেহারা ছিল, কিন্তু এই গ্যাটিং এমন এমন ম্যাচ ইংল্যান্ডকে জিতিয়েছেন যা ভাবাই যায় না। কাজেই এটা খুবই মানে হাস্যস্কর। যেরকম কংগ্রেসের মুখপাত্র যিনি এক ম্যাডাম সামা মোহাম্মদ যেটা বলছিলেন বা টুইট করেছিলেন, বলেন পরে বলেছেন, টুইট করেছিলেন, পরে তিনি ডিলিটও করে দিয়েছিলেন চাপে পড়ে, ডিলিট করেছিলেন। কিন্তু পরে আবার তিনি কি বলছেন, আমি ওনার ফিটনেস নিয়ে বলতে চেয়েছিলাম, ওনার ক্রিকেট দক্ষতা নিয়ে বলতে চাইনি। এই আমার একই প্রশ্ন, তারা কারা যারা তাদের এই লেভেলের ক্রিকেটারদের ফিটনেস, ক্রিকেটারদের দক্ষতা নিয়ে কথা বলছেন? তারা জীবনে খেলেছেন, বা তারা কি কখনো স্পোর্টস ফিল্ডে কখনো তাদের নাম শুনিনি? সামা মোহাম্মদকে তো আমার মনে হয় যে আমার এই লম্বা কেরিয়ারে বড় কোনো সাংসদ হিসেবেও নাম শুনেছি। আসলে সবাই এই রকম ইস্যুতে যখন দেখে যে একটা রোজ চলছে, কি একটা কিছু ভাইরাল হচ্ছে, কিছু ট্রেন্ডিং চলছে কোনো ইস্যুতে, তখনই সেখানে যদি টুইট করা যায়, মন্তব্য করা যায়, তাহলে প্রচারের আলোয় আসা যাবে। এছাড়া কিছু নয়। কারণ রোহিত শর্মার মতো ক্রিকেটার এটা বুঝিয়ে দিয়েছে, ফিটনেস না থাকলে ওই লেভেলে যেমন খেলা যায় না, তেমনি ফিটনেস নিয়ে মাথা ঘামিয়ে বেশি দরকার নেই। আমার আত্মবিশ্বাস, যোগ্যতা, দক্ষতা আছে কিনা, এবং বা দলের জন্য কিছু করে দেখাতে পারছি কিনা,
সেটা যদি পারি তাহলে এরা যা বলছে বলবে। চিনি হুম। অন্যরকম একটা প্রশ্ন করি যে সেনওয়ার্ন, এমনটা শোনা গেছে, বলা হয়েছে যে সেনওয়ার্ন মানসিক একটা আক্ষেপের মধ্যে চলে গেছিলেন। তার মোটা চেহারা নিয়ে তাকে যখন বারবার কটাক্ষ করা হয়েছে, বা মানসিক একটা কি বলবো টানাপোড়েনের মধ্যে ছিলেন, এবং সেটা নিয়ে তিনি বলেও ছিলেন। তো খেলোয়াড়রা কি এই ব্যাপারটা নিয়ে কোনোভাবে এফেক্টেড হন, বিশেষত যদি খেলার আগে, কোনো ম্যাচের আগে এরকম একটা বিতর্ক সামনে আসে? এক তো চিনি আমি এটা বলবো, এটা কোনো বিতর্ক নয়, এটা একটা তৈরি করা বাতাবরণ। মানে রোহিত শর্মাকে সৌগত রায় এমপি তিনি যা বলেছেন, বা শাহ মোহাম্মদ যিনি কংগ্রেসের মুখপাত্র তিনি বলেছেন। আর যেটা আপনি এখন বলছেন যে সেনওয়ান কিন্তু তার আত্মজীবনীতে লিখে গেছিলেন, তিনি যখন প্রথম টেস্ট সিরিজ খেলেন ভারতের বিরুদ্ধে, তখন কমেন্টেটররা রবি শাস্ত্রী তার বিরুদ্ধে প্রথম ব্যাট করতে গিয়ে একটা লম্বা সেঞ্চুরি করেছিল এবং এমন মার খেয়েছিলেন যে মানে নিজের বলের ছন্দ তো দূরের কথা, আর আদৌ লম্বা কেরিয়ার থাকতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহান ছিল। তারপরে দেখা গেল শারজায় একটা ডুয়েল, সেই শারজার ডুয়েলটা কার সাথে? সচিন তেন্ডুলকার ভার্সেস সেনওয়ান। এবং প্রতি মুহূর্তে সেনওয়ানকে সচিন তেন্ডুলকার এমন এমন শটে মাঠের বাইরে ফেলেছে, লেগ স্পিনার তাকে। তখন কিন্তু একটা সময় এটা কথা হচ্ছিল কি সেনওয়ানের বলে জাদু থাকতে পারে, কিন্তু তার ফিটনেসটা কি আদৌ ক্রিকেট খেলার মতো? এবং এই সময় একটা মেন্টাল ডিপ্রেশনের কথা তার অটোবায়োগ্রাফিতে লেখা আছে। এবং সেই সময় যেহেতু অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তার যারা সাপোর্ট স্টাফ, সেখানে মেন্টাল কোচ থেকে আরম্ভ করে আরো অনেকে থাকে সাপোর্ট স্টাফ হিসেবে, তাদের সাহায্য নিয়েছিল। কিন্তু বারবার বলা সত্ত্বেও উনি ওনার ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারেননি এবং নেশা না করার শক্তি ফলে। নিয়েও কথা হয়। হ্যাঁ, তো ফুড হ্যাবিট না চেঞ্জ করলে তাহলে কিন্তু এই যে শরীরের মধ্যে বাড়তি ফাইবার, ফ্যাট, এগুলোকে কমানো যায় না। আমি জানি না রোহিত শর্মা কতটা কি চেঞ্জ করেছে, তবে এটুকু আমি বলতে পারি সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে, যেহেতু খুব কাছ থেকে দেখেছিলাম ওর ক্রিকেট কেরিয়ারে। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল একটা টেস্ট কলকাতাতে, তখন পরের টেস্টে কে ভাইস ক্যাপ্টেন্সি করবে তাই নিয়ে কথা হচ্ছিল, কারণ হঠাৎ করে ভাইস ক্যাপ্টেন হিসেবে যে দায়িত্বে ছিলেন তিনি খেলতে পারবেন না, ইনজিওর্ড, এরকম অবস্থা হয়ে যায়। তো সেই সময় একটা কথা হয় কি, এটা কলকাতার কথা হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ পাকিস্তানের সাথে ছিল, যে আজার ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন হিসেবে সৌরভের নাম ভেসে উঠেছিল। তো পরে আমি জেনেছিলাম, যেহেতু অশোক মালহোত্রা বাংলারই একজন সিলেক্টর ওখানে ছিলেন ওই মিটিং এ, আজারউদ্দিন নাকি সৌরভের ভাইস ক্যাপ্টেন্সি নিয়ে মৃদু আপত্তি জানিয়েছিলেন কি না, সৌরভ প্রচুর খায়, অর্থাৎ সৌরভ খেতে ভালোবাসে, এবং সৌরভ খায় বলে নাকি তার ভাইস ক্যাপ্টেন্সি এখনই দেওয়ার দরকার নেই, ওর ফিটনেস দ্বারা সময় তো পড়ে রইলো, মন দিয়ে খেলুক এবং সেই অনুযায়ী ও ভাইস ক্যাপ্টেন্সি পেয়ে যাবে। তাহলে কি প্রমাণ হলো? অত্যন্ত ফিট একজন ভারতীয় ক্যাপ্টেন তার ভাইস ক্যাপ্টেন কাউকে করতে চাইছেন ফিটনেস, খাওয়া দাওয়া নিয়ে এই ধরনের মন্তব্য করে। তো সেক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কার জানা যায়, এবং বুঝেও ছিলাম পরে, সৌরভের কানেও পৌঁছেছিল। তারপর থেকে সৌরভ যে অত্যন্ত বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়েছিল, এবং তার ডায়েট এমন ভাবে পরিবর্তন করেছিল যে অনেক কিছু লোভনীয় জিনিস মুখের সামনে দেখেও ঘাড় ঘুরিয়ে থাকতো এবং ফিটনেস নিয়ে বেশি খাটতো। আর তার ফল আজকের দিনে বুঝতে পারছি আমরা সকলে। রেকর্ডের দিকে তাকালে দেখা যায় প্রথম ভারতীয় 6 জন ওয়ানডে ইন্টারন্যাশনাল যারা রান করছেন তাদের মধ্যে তিনি আছেন, সফলতম ক্যাপ্টেনদের মধ্যে তিনি আছেন, এমনকি ব্যাটিং বোলিং করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার ক্ষেত্রে দৌড়ে তিনিও অনেক এগিয়ে। তো এটা একটা খুব সিরিয়াস ইস্যু, এভাবে কাউকে বলা যায় না, উচিত না, যারা ক্রিকেটীয় মানে বা খেলার জগতের সাথে যুক্ত নন। আমি বলবো যে আমাদের এমপি, মাননীয় এমপি সৌগত রায়, জানি না কত দূর কি খেলেছেন, আমি জানি শোভনদেব চট্টোপাধ্যায় এক সময় ন্যাশনাল বক্সার ছিলেন, তিনি কোনো মন্তব্য কোথাও কখনো করেননি, কারণ তিনি ন্যাশনাল লেভেলে খেলেছেন। সেই দলেরই এরকম একজন বর্ষিয়ান সাংসদ অত্যন্ত খেলা ভালোবাসেন, তিনি এই কথা বলাতে আমি সত্যি নিজেও খুব আশ্চর্য হয়েছিল। আমার ধারণা যে এই জিনিসগুলো সম্পর্কে খেলোয়াড়রাও প্রচন্ড সচেতন থাকে। আজকে প্রফেশনাল স্পোর্টস ফিল্ডে তো এত টাকায়, বিশেষ করে ক্রিকেটে, কেউ চায় না তার ফিটনেস বা তার পারফরমেন্স খারাপ হোক এবং দলের বাইরে চলে যাক।
আরও আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিখ্যাত ক্রীড়া চিকিৎসক শান্তি রঞ্জন দাশগুপ্ত এবং অভিজ্ঞ ফিটনেস কোচ সঞ্জীব দাস। তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এটা এই ধরনের কমেন্ট যেটা রয়েছে আমি শুনে, এবার তোমার মোটা রোগা ফিটনেসের ব্যাপারটা ডিপেন্ড করে তোমার কি টাইপের তুমি স্পোর্টসে আছো, ঠিক আছে? যেমন তুমি যদি ওয়েট লিফটিং এ থাকো তাহলে বুঝতেই পারছো তুমি রোগা হলে হবে না, তুমি তুলতেই পারবে না। সেই জন্য এই কথাটাই ভুল ব্যাখ্যা। বলা উচিত না, ওনারা তো সবই জানেন পৃথিবীর। সেজন্য যাকে যা ইচ্ছা একটা কমেন্ট করে যে ওকে সভ্য শিখে দেওয়া উচিত, ওর এটা নেই, ও মোটা। কিভাবে ভাবলো ও মোটা? ওর ফিটনেসের চূড়ান্ত লেভেলে। আজকে ওরকম একটা জায়গায় তুমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে তার ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে টিমটা পরিচালনা করেছেন, তার আগেও তোমার ওই ওয়েস্ট ইন্ডিজে যেটা হলো T20, তো তাতে কি ছেলেরা হেরফের হয়েছে? তার সাথে খেলার কোনো সম্পর্ক নেই। যদি তাই থাকতো তাহলে ফাইনালের দিন তো আমরা সবাই দেখেছি কি করছে। তো সেই জন্য এই কথাটা কোনো আনজাস্টিফাইড, আনসাইন্টিফিক কোশ্চেন। আচ্ছা, আপনি বলুন, আর ডাক্তার হিসেবে আপনি এটাকে কিভাবে দেখবেন? কখন মোটা হয়ে গেলে সেটা ক্ষতিকারক খেলোয়াড়দের জন্য? শোনো, এবার আমরা দেখি হচ্ছে তুমি কোন খেলায় আছো, রাইট? তুমি কোন ইয়েতে তুমি পারফর্ম করছো। এবার তুমি যেই খেলাটা পারফর্ম করবে অটোমেটিক্যালি তোমার শরীরে মেটাবলিজম যেটা হবে সেটা অ্যাকর্ডিং টু নিড এনার্জি আমরা পাই। তো সেই অনুযায়ী আমাকে নিউট্রিশনে যেতে হয়। এবার নিউট্রিশনে গিয়ে সে তোমার কথা বলছি আমি, জিমন্যাস্টিক করে তাদের তো মনে হবে যে সে মোটা হয়ে গেলে তার পক্ষে চিন্তা করে দেওয়া, জিমন্যাস্টিকের পক্ষে তা করা সম্ভব নয়। প্লাস ওর যা মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো হয় সেই অনুযায়ী আমরা আহার দিই, নিউট্রিশন গুলো দিই, সেই অনুযায়ী সে মেনটেন করে তারপরে তোমার ধরো একটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে কম্পিট করে। তো এইটা হচ্ছে ব্যাপার। কারণ এই ধরনের কোন একটা এই এফার্ট করে মোটায় বসে যাওয়া উচিত। তাহলে তো ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিল মোটা ক্রিকেটের, সেটা বিশাল ছিল। আরো অনেক আছে, তুমি যদি খুঁজছো তুমি দীপঙ্কর আর ভালো বলতে হবে, আমার নাম মনে পড়ছে না, আমরা অনেককেই দেখি। হ্যাঁ, অজস্র ক্রিকেটার, ফুটবলার, খেলোয়াড় আছে, তার প্রতিভা সে অনুযায়ী খেলে। তো এই যে কথাগুলো বলা, উনি হয়তো ইতিহাস খোঁজেননি বা খেলাধুলার সময় স্ত্রী কমেন্ট করতে পারেন, করেছে। এইটা নিয়ে আমার মনে হয় না দিয়েছে একটা বলতে হবে, কিন্তু এটা ঠিক নয় ওইভাবে কমেন্ট করা। এবং যদি তুমি বলেছেন, যদি বলতে থাকেন তাহলে তুমি চিন্তা করো ওই 9 তারিখ রাত্রিবেলা ওনার কি মনে হয়েছিল, তাই না? আপনি ডাক্তার হিসেবে কি দেখেছেন? খেলোয়াড়রা যদি মোটা হয়ে যান সেক্ষেত্রে কি তারা চিন্তায় থাকেন? মানে তারা কি আপনার কাছে সমাধান খোঁজার চেষ্টা করেন যে কিভাবে রোগা হওয়া যায়? শোনো, এই রোগা মোটা হওয়ার জন্য ডাক্তারের কাছে দুম করে আসার কোনো ব্যাপার নেই। ওরা নিজেরাই জানে। আমাদের ধরো ইন্টারন্যাশনাল লেভেলে আমার প্রায় 42 কি 47টা খেলা আছে। এবার যে খেলা খেলবে সে নিজেকে সেইভাবে তৈরি করে, নাহলে তো তুমি ফিট হবে না, তুমি খেলতে পারবে না। এবং ধরো এই যে তুমি অজস্র প্লেয়ার মোটা বললে, তুমি তারা খেলেছে, পারফর্ম করেছে। সেই পারফরমেন্সটার জন্য তারা যখন চোটাঘাত করে তখন আমাদের কাছে আসে। মোটা হচ্ছি, রোগা হবো, সেটা আলাদা ব্যাপার। সেরকম ভাবে কেউ আসে না। আর ওরা খুব ওয়াকিবহল এটা করার ব্যাপারে, কোনটায় হলে আমি মোটা হব, কোনটায় হব না। তারপর ওরা নিজের মতো, তুমি দেখো আমাদের যতগুলো প্লেয়ার আছে তাদের ভেবে দেখো একসঙ্গে যখন দাঁড়ায়, আমার তো মনে হয় না কোনো আনইউজুয়াল বডি মেনটেন করছে। কেননা ওরা প্রচন্ড ওয়াকিবহল নিয়ে ওরা খুব কষাস। দেখুন, ডেফিনেটলি একটা ফিটনেস ক্রাইটেরিয়া সবসময় হওয়া উচিত আজকালকার এখন প্রফেশনাল স্পোর্টস ওয়ার্ল্ডে।
বাট আলটিমেট আপনাকে আপনার স্কিলটাকে ডেলিভার করতে হবে, এবং আপনি যেই স্পোর্টেই থাকুন, আইদার ইউ প্লে ক্রিকেট, সকার, টেনিস, গলফ, এনিথিং, আপনাকে 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 আপনার পারফরমেন্স ওরিয়েন্টেড, আপনাকে ম্যাচটাকে জেতাতে হবে, বুঝতে পেরেছেন তো? এবং আমাকে ভালো খেলার জন্য আমাকে ফিট থাকাটা জরুরি। ডাজেন্ট মিন আজকে রোহিত শর্মা দেখুন ওর ফিটনেস যেরকমই থাক, আই ডোন্ট ওয়ান্ট টু সে যে খুব ফিট বা আনফিট, ডাজেন্ট ম্যাটার, বাট রোহিত শর্মা ইন্ডিয়াকে ম্যাচ জেতাচ্ছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। একটা ক্রিকেটার বা একটা এনি স্পোর্ট বা ফুটবলার, সকার, আর আপনাকে আলটিমেট হচ্ছে পারফরমেন্স। আপনাকে পারফরমেন্স করেই আপনাকে ম্যাচটা জেতাতে হবে এবং আগে যেতে হবে, বুঝতে পেরেছেন তো? সো আমার কাছে মিন করে না রোহিত শর্মা কতটা ফিট কতটা আনফিট। রোহিত শর্মা ম্যাচে খেলছে, ইন্ডিয়াকে ম্যাচ জেতাচ্ছে, সারা বছর ও ক্রিকেটটা খেলছে, খুব কোয়ালিটি, ইনজুরি ফ্রি থাকছে, দ্যাট ইজ হিজ ফিটনেস। আপনি একজন ফিটনেস কোচ হিসেবে আপনার এতদিনের দক্ষতায় আপনি যেভাবে দেখেছেন, আপনি কি বলবেন যে ফিটনেসের জন্য একটা নির্দিষ্ট ওয়েট, এইটা কি আদৌ জরুরি একটা বিষয়? কারণ এখন আমরা দেখি আশেপাশে শুধু খেলার জগৎ নিয়ে নয়, আশেপাশে মানুষের মধ্যেও এটা নিয়ে প্রচন্ড ওয়েট বেড়ে যাচ্ছে, এটা নিয়ে মানুষের একটা প্রচন্ড এক্সট্রা চিন্তা থাকে। এইটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি যে আমি এটাকে একটু ঘুরিয়ে বলছি। আপনি ফিট থাকলে আপনার বডি ওয়েট আপনার যেটা রিকোয়ারমেন্ট আছে তার সাথে থাকবে, এবং ডেফিনেটলি ফিটনেসের জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, এবং সেই ক্রাইটেরিয়াগুলোর ওপরই ডিপেন্ড করে আমরা প্লেয়ারদের ফিট টু প্লে অর আনফিট আমরা সেটা ডিসাইড করি, বুঝতে পেরেছেন তো? সো ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। ফিট মানে আপনার কে পারফরমেন্স করাটা ইম্পর্টেন্ট। আইদার এরকম না যে আমি খুব ফিট, বাট এবার দেখতে হবে আপনার কি রিকোয়ারমেন্ট আছে। রোহিত শর্মাকে ম্যাচে গিয়ে ব্যাট করতে হবে, ইন্ডিয়াকে জেতাতে হবে, বুঝতে পারছেন তো? রোহিত ওখানে ব্যাট করছে, আপনাকে ইন্ডিয়াকে জেতাচ্ছে, দ্যাট হিজ ফিটনেস। এখন কে কি বলছে না বলছে অ্যাকচুয়ালি মিন করে না কিছু। মানে বডি ওয়েটটাও সেখানে ম্যাটার করে না? না না, ম্যাটার আমি বলছি না, ম্যাটার আপনার ইনডাইরেক্টলি করে না, ম্যাটার ডেফিনেটলি করে। আমি ফিট থাকবো, আমাকে আমার সবকিছু কন্ট্রোল থাকবে, বুঝতে পেরেছেন তো? এবার আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি যে ফিটনেস স্পেসিফিক একটা ব্যাটসম্যানের জন্য যে ফিটনেস ক্রাইটেরিয়া হয়, একটা বোলার ইজ টোটালি ডিফারেন্ট। আবার একটা দেখবেন আপনি ফুটবল টিম মানে সকার টিমে একটা আপনার মিডফিল্ডার যেরকম ফিটনেস দরকার হয়, ডেফিনেটলি গোলকিপারের সেম ফিটনেস দরকার পড়ে না, ডিফারেন্ট কাইন্ড অফ ফিটনেস দরকার পড়ে, বুঝতে পেরেছেন তো? ইটস টোটালি স্পেসিফিসিটির উপর ডিপেন্ড করে থাকে। আচ্ছা, এরকম কি কখনো আপনি এরকম কোনো ওয়েটের একটা পরিমাপ বেঁধে দেন যে এতটাই ওয়েট এই খেলার, পার্টিকুলার কোনো খেলার জন্য, যে এই ওয়েটটা থাকতে হবে, এর বেশি বাড়ানো যাবে না বা এর থেকে কমানো যাবে না, এরকম কি কোনো ব্যাপার আছে? না, সেরকম দেখুন কোনো বেঞ্চমার্ক বডি ওয়েটের জন্য থাকে না, বুঝতে পেরেছেন? বাট যেরকম আমাদের কিছু ফ্যাট পার্সেন্টেজ আমরা মেজার করতে থাকি, সেটা ঠিকঠাক মেজার করলে আপনার বডি ফ্যাট বডি ওয়েট লেভেলটা ঠিক থাকে। কিছু দেখুন এক্সেপশনাল থাকে, বাট আলটিমেট আপনার স্কিলস, যেটা আমি আপনাকে বোঝাতে চাইছি বারবার, আপনি আপনার স্কিলকে ভালো করে ডেলিভার করবেন, ইউ আর ফিট। আপনার ফিটনেসের সাথে আপনার স্কিলটাকে কোরিলেট করা ইজ ইম্পর্টেন্ট।